5ই আগস্টের পরে আমি হয়ে গেছি ফ্যাসিস্টের বিরাট বড় দালাল। আর যারা হচ্ছে গিয়ে এই 16 বছরের সুবিধাভোগী লুটে পুটে নিয়েছে, নানান রকম সুবিধা ভোগ করেছে, তারা হয়ে গেছে ফ্যাসিস্টের বিরোধী। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বাংলাদেশ। এবং আমাকে তো আমি হচ্ছে গিয়ে ভয়ঙ্কর খারাপ। আচ্ছা, আই ডোন্ট মাইন্ড, তোমরা যদি খুশি থাকো খুশি, কেউ আমার ফোন পর্যন্ত ধরে না। হ্যাঁ, আবার যারা ধরে তারা বলে যে তারা কথা বলতে পারবে না, তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে এই আয়োজন নিয়ে কোনো মিডিয়ার সঙ্গে কথা বলা যাবে না। আমি অন্তত বিশ্বাস করেন, আমি অন্তত এই আয়োজনের পরপর অন্তত 50 জনকে, কম পক্ষে আরো বেশিও হতে পারে, ফোন দিয়েছি। আমি এই যাদের সঙ্গে কথা হয়েছে তাদেরকে আমি 2টা ক্যাটাগরি করতে পারি। একটা হচ্ছে গিয়ে তারা একদল বলছে যে এটা আমাদের এই আয়োজকদের নীতিগত সিদ্ধান্ত যে আমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলবো না। আর একদল তারা বলছে আমি তো কথা বলতে চাই, তাহলে আমি দেশে থাকতে পারবো না, আমি নিজে ঝুমকিতে আছি, আমার খুব মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, আমি কথা বলা আপাতত নিজেকে ইনভিজিবল রাখাটা বেশি জরুরি, সো কথা বলতে চাই না। আমি কাউকে কি বলবো নিরাপত্তাহীন আমি করতে চাই না। আমি সেই দিক থেকে নাজিয়া আন্দালি প্রিমা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক, আপনি অসম্ভব রকম সাহসী, কারণ বাংলাদেশে থেকে আপনি রাজি হয়েছেন, আপনি মানে কোনো কিছুকে ভয় পাননি, কেয়ার করেন। আমি জানি না আপনাকে কেউ কিছু বলেছে কিনা, কিন্তু আপনি যে সম্মতি দিয়েছেন, আমার কাছে মনে হয় আমাদের এই স্বাধীনতাটুকু থাকা উচিত। আমি কোন আলোচনায় যাব, কোন আলোচনায় যাব না, আমি যদি সেই সিদ্ধান্তটুকুই আপনারা আমার কেড়ে নেন, আর নারীর স্বাধীনতা, নারীর অধিকারের প্রশ্ন তো অনেক বড় ব্যাপার। আপনি আমার আমি একটা টক শোতে যাব কি যাব না, আপনি আমার সেই অধিকারটুকুই কেড়ে নিচ্ছেন, সেই স্বাধীনতাটুকুই দিচ্ছেন না, তাহলে আর আমার অধিকারের কোন জায়গাটি থাকবে? নাজিয়া আন্দালি প্রিমা, মানে এই অনুষ্ঠানে আমি নাজিয়া আপনার কাছে আসবো যে আপনি তো অনেক সমালোচনা করছিলেন, কিন্তু এই যে সবাইকে না করা, রিফিউজ করা, আওয়ামী লীগ একটা সময়ে ওই যে যেই তার সমালোচনা করতো, যার তার পক্ষের লোককেও সমালোচনা করে জামাত বিএনপি রাজাকার বানিয়ে দিত, এরাও তার পক্ষের লোকদেরকে সমালোচনা করে একটা ব্যারিয়ার তৈরি করে বিপক্ষে নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি এটা ফিল করেছি। এবং তারাই দুদিন পরে বলবে, এই যারা এখন বলে, অনেকেই আমি শুনি বলে আওয়ামী লীগের 16 বছর কথা বলতে পারিনি, তো তারাই আবার বলবে ইউনূসের আমলে কথা বলতে পারিনি। বুঝতে পারছেন? যখন, কারণ এটা তো চিরস্থায়ী বন্দোবস্ত না, এটা হচ্ছে গিয়ে বদলতে হবে, আজ হোক কাল হোক। হ্যাঁ, তখন যখন বদল হবে তখন বলবে কি আমরা তো ইউনূসের আমলে কথা বলতে পারিনি। এই হচ্ছে গিয়ে অবস্থা। কারণ আপনি মানে 50 ভাগের মধ্যে অর্ধেক বললো যে আমাদের নীতিগত সিদ্ধান্ত কথা বলতে পারবো না, আর অর্ধেক বললো যে বাবারে আমি তো ভয়, আমি তো বাঁচতে পারবো না। নাজিয়া আন্দালি প্রিমা, আপনার সাহসটি কোথা থেকে এলো? না, আসলে এটা তো সাহসটা তো আসলে একটা অর্গানিক ব্যাপার। আমি বাংলাদেশের একজন নারী, এমন একটা ঐতিহাসিক একটা মুভমেন্ট তৈরি হলো বাংলাদেশে, নারীর ডাকে মৈত্রী যাত্রা। আমি নারী স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাসী এবং আমি মনে করি বাংলাদেশে নারীরা এখন তারা সেফ নয়, তারা তারা ন্যায় বিচার পাচ্ছে না, তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত এখনো, এবং তাদের অনিশ্চিত ভবিষ্যৎ এমন একটা জায়গায়, যদি আমি এখানে থাকি, আমার অংশগ্রহণ একটা নারীকে হলেও একটা সাহস দেবে, একটা বাংলাদেশের যে কোনো একটা নাগরিককে সাহস দেবে। ওই সাহসের জায়গাটা আমি তৈরি করতে চাই। এবং সাহস এমন একটা জিনিস, সাহস আসলে যদি ট্রান্সপারেন্ট হয়, সাহস যদি নিরপেক্ষ হয়, সাহস নিরপেক্ষই হয় আসলে, সাহস দুর্বল হয় না। হ্যাঁ, দুর্বল যদি হয় সেটা সাহস হয় না। তো ওই জায়গা থেকে যদি দেখি, তাহলে আমার ওই জায়গাটা থাকা দরকার, নট ফর মি বাট ফর মাই কান্ট্রি পিপল, স্পেশালি আমার দেশের নারীদের জন্য তো আমার সাহসের কোনো অভাব হবার কথা নয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি আপনাকে স্যালুট, কারণ আমিও এটাই বিশ্বাস করি, সাহস আসে নৈতিকতা থেকে। নৈতিকভাবে দুর্বল মানুষের কোনোদিনও সাহস থাকে না। সো ওই দিক থেকে আমি সবসময় মনে করি আমি অসম্ভব রকম সাহসী, আমি কাউকে কেয়ার করি না, নেভার। আজকের আয়োজনে দেখলাম
কারোর সঙ্গে কথা বলা নিষেধ, এমনকি সাংবাদিকরা হলুদ সাংবাদিক এরকম প্লাকার্ড পর্যন্ত বানানো হয়েছে। এত রেস্ট্রিকশন কেন নাদিয়া? থ্যাংক ইউ সুলতানা। প্রিমা, আপনাকেও থ্যাংক ইউ। আপনি মোটামুটি আমার যা যা বলার ছিল তার সবটাই বলে ফেলেছেন। তো সুলতানার প্রশ্ন যদি অ্যাড্রেস করি, সেটা গতকালকের আলাপের কন্টিনিউয়েশন হবে। আয়োজন নিয়ে যে ধোঁয়াশা ছিল, পেছনের কর্মীদের নিয়ে যে ধোঁয়াশা ছিল, যে কমিটি ঘোষণা নিয়ে ধোঁয়াশা ছিল, এক ধরনের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স স্টাইলে কাজটা করা, তো এই সবকিছুর কন্টিনিউয়েশন আজকের এই যে মিডিয়া কর্মীদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট বুথ রেডি করে রেখেছে, যে তাদের একটা স্পোকস পার্সন আছে, সেই স্পোকস পার্সন মিডিয়া পার্সোনালিটিসদের সঙ্গে কথাবার্তা বলবেন। অর্থাৎ যেই আপনার ইন্ডিপেন্ডেন্ট যে জার্নালিজমের জায়গা, আপনি এতগুলো মানুষ নিয়ে আসলেন, আমাদের মাহমুদা খা উনি চা শ্রমিকদের নিয়ে আসলেন, কনকটুলি থেকে দলিতদের ধরে নিয়ে আসা হলো। তো আপনি বলছেন যেটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন, আর সেটা যদি হয়ে থাকে তাহলে তো আপনার আসলে সাংবাদিকদেরকে প্রশ্ন করতে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ভয় থাকার কথা না। কারণ আপনি বলছেন এ কথা যে আমি আপনার ঘোষণাপত্রে আপনি লিখেছেন যে যে কথাটা আমাকে বলতে দেয়া হয়নি, আমার মুখ বন্ধ করা যাবে না, আমি আমার কণ্ঠরোধ করা যাবে না, আমি আজকে প্রতিবাদ করব, এগুলো মুখে আপনি বলছেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে আপনি এত ভয় পাচ্ছেন, এত ভয় পাচ্ছেন যে আপনি কোন রকম কোথাও বিবৃতি দিচ্ছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, কোনো টকশোতে উপস্থিত হচ্ছেন না, সাংবাদিকদের ঢুকতে দিচ্ছেন না। এটা আপনি হয়তো বলতে পারেন যে ওনারা তাদের জায়গা থেকে বলবে যে আমরা হয়তো একজনকে হাইলাইট করতে চাই না, আমরা চাই না যে একজন মানুষ এখানে, একজন নেতা বা একজন মানুষ হাইলাইটেড হোক। এটা ওনাদের যুক্তি থাকতে পারে। আমি মনে করি এটা কমপ্লিটলি ভুয়া একটা কথা এবং কমপ্লিটলি ইলজিক্যাল একটা জায়গা যদি বলে থাকেন, আমি আগে থেকেই ধারণা করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি সরি, আমি খুব দ্রুত ডিস্ট্রাক্টেড হয়ে যাই। লাকি কেন থাকবে, সে রাজাকারদের ফাঁসির আন্দোলন করে যাচ্ছে। লাকির বিষয়টা আমি একটু পরে কথা বলছি। তো এই যখন ঘটনা যে আপনি দলিতদের বলছেন, আপনি প্রতিবন্ধী মানুষের কথা বলছেন, আপনার ঘোষণাপত্রে সেই কথাটা আছে যে আমরা সবার কথা বলছি, কিন্তু সাংবাদিককে আপনি প্রশ্ন করতে দিচ্ছেন না, আপনি টক শোতে আসছেন না, আয়োজকদেরকে একজনকেও পাওয়া যাচ্ছে না। এটা আমাদের নৈতিক আমাদের দলীয় সিদ্ধান্ত, এটা আপনি বলছেন। প্রথম জিনিস হচ্ছে দলটা কারা, আপনি আপনি আগে বলেন যে অর্গানিক ভাবে যদি একটা দল তৈরি হয় তাহলে এই পরিমাণ সিদ্ধান্ত এটা রাস্তার মাঝখান থেকে এমনি এমনি উঠে আসে না। তো প্রথমেই আপনি একটা মিথ্যা কথা বলেছেন যে এটা একটা অর্গানিক ভাবে তৈরি হওয়া একটা আন্দোলন। এক নাম্বার মিথ্যা কথা প্রমাণিত। কারণ যদি অর্গানিক ভাবে এটা তৈরি হতো তাহলে আপনি দেখতেন যে যে কোনো অর্গানিক জিনিস খুব হ্যাপহাজার্ড হয়। অর্গানিক জিনিসের মধ্যে আপনি জিওমেট্রিক শেপ পাবেন না। আপনি এখন যে আন্দোলনটা, আজকে যে সমাবেশটা আপনি দেখলেন, সে সমাবেশটা খুব ফিক্সড। আপনি জিওমেট্রিক শেপের ভেতরে সেই সমাবেশটাকে ফেলতে পারবেন। ওরা সার্কেল করে বসেছিল, সেই সার্কেলের জিওমেট্রিক পানের বাদ দিয়েও আপনি দেখবেন যে এটা অর্গানিক অর্গানাইজেশন না। এক। দু নাম্বার জিনিস হচ্ছে সে কারণেই মিডিয়াকে এত ভয় পাওয়া, যে আমি ধরেন হেফাজতেরও কিছুদিন আগে একটা সমাবেশ হলো, আপনি দেখেন যে ওখানে বিভিন্ন সাংবাদিক সাধারণ মাদ্রাসা ছেলেদেরকে প্রশ্ন করছে না যে আপনি কোত্থেকে এসছেন, কেন এসছেন ইত্যাদি, এবং সেটার এক ধরনের, যেহেতু এগেন এদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়, ট্রাকে করে বাসে করে নিয়ে আসা হয়, তো ওনারা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিতে পারেন না, ওনারা জানেন না। তো তখন এক ধরনের ক্লিক বেইটিও একটা হাস্যরসের তৈরি হয়। তো সেটা ওনারা করতে চান না, উইচ ইজ ফাইন। এবং আজকে আমি নাদিয়া, এটা কিন্তু হয়েছে। আজকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছি, আমি দেখালাম না কারণ আমি চাই এরকম আয়োজন বেশি বেশি করে হোক, সত্যি সত্যি অর্গানিক হোক। কিন্তু আমি দেখেছি কয়েকজনের বক্তব্য, যারা এখানে অংশগ্রহণ করেছেন একেবারেই সমাজের তৃণমূল পর্যায়ের নারী, তারা জানে না কেন এসেছে, এরকম আমি ভিডিও ক্লিপ দেখেছি।
আমি এখানে দেখালাম না তাদের প্রতি শ্রদ্ধা রেখে। সেটা 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 পার্সোনাল জায়গা থেকে হয়তো হতে পারে, যে ধরেন আমরা যেহেতু এক ধরনের সিটিজেন জার্নালিজম আছি, তাই না, ফেসবুক ইউটিউব ফেসবুক টিকটক যেহেতু আছে, এক ধরনের সিটিজেন জার্নালিজম আছে, ফলত এই ধরনের বিষয় আপনি আসলে গোপন করে রাখতে পারবেন না, তো এক একভাবে না একভাবে বের হয়ে যাবে। ডিজিটাইজড আমরা এমন একটা টেকনোলজিক্যাল রেভলিউশনের ডোর স্টেপে বাস করি যে সেখান থেকে আপনি তথ্য গোপন করা কোনো অবস্থাতে সম্ভব না, তথ্য গোপন করা কোনো অবস্থা। কিন্তু উনাদের যে মিডিয়া ডিল করার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা অত্যন্ত সাসপিশিয়াস, এবং যেটা আমি গতকালকে যেভাবে বলছিলাম যে ওনাদের একটা বড় ধরনের ফান্ডিং আছে, এবং এটা আমি একদম খুব চিন্তা করে অফিসিয়ালি এই বক্তব্যটা দিচ্ছি যে এই আন্দোলনের পেছনে একটা বড় বিদেশি ফান্ডিং আছে। ওনারা যে কটা অর্গানাইজেশনকে সামনে রাখছে, যে 50টা আপনি নামধাম জানেন না, এই ধরনের 4-5টা অর্গানাইজেশন, 5-10টা অর্গানাইজেশন আপনি দেখছেন, এনজিও অর্গানাইজেশন বাংলাদেশে, এই অর্গানাইজেশনের কথা বলছি না, বা মার্জিয়া প্রভারা চাঁদা তুলছে সেই আলাপটাও দিচ্ছি না। তো এই এর বাইরে পেছন থেকে যে ফান্ডিংটা এসছে, যেটা একটা বড় ধরনের ফান্ডিং, সেটা আড়াল করার এক ধরনের প্রয়াস আছে এখানে, এবং সে কারণে মিডিয়া নিয়ে যে ঢাক ঢাক গুড়গুড়, সেই বিষয়টা এটার ওই পেছনের ঘটনার প্রতিফলন। এটা আকাশ থেকে পড়েনি হঠাৎ করে যে আমি আজকে ঘুম থেকে উঠলাম, সিদ্ধান্ত নিলাম আজকে আমি কোনো সাংবাদিকের সাথে কথা বলবো না, কারণ বাংলাদেশের সাংবাদিকরা সব দালাল। তো সেটা হতেই পারে, বাংলাদেশে প্রচুর দালাল সাংবাদিক আছে, বাংলাদেশে প্রচুর এখন পর্যন্ত ফ্যাসিস্ট ন্যাবলার প্রচুর সাংবাদিক আছে, থাকাটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, তাই না? তো সেটা আপনি ইয়ে করতেই চাইতেই পারেন যে আমরা যাতে ইয়েলো জার্নালিজমের দিকে না যাই, ভুলভাল কথা যাতে না বের হয়, ফাইন, কিন্তু এটা আসলে কোনো পদ্ধতি না। যে পদ্ধতিতে মিডিয়াকে ডিল করা এবং 5 জনের সাথে কথাবার্তা বলার যে স্টাইলটা, এটা এটা প্রমাণ করে যে আপনার এখানে অন্য গ্যাঞ্জাম আছে, এবং যেটা আমি বলছি এখানে বড় টাকার ডিলিংস অলরেডি হয়ে গেছে। আর ছোট ছোট এই যে গণচাঁদা দেওয়ার বিষয়, এগুলি হয়তো এখন ধরেন 2 দিন পর ওনারা 2 সপ্তাহ পর একটা ডকুমেন্টেশন বের করবেন হয়তো, সেটা হলো এই যে 100, 200, 3000, 4000, 5000 টাকার গণচাঁদা। তো নাদিয়া, নাদিয়া এমনিতে নর্মালি হয় কি, ধরেন একজনের বিরুদ্ধে অভিযোগ করে দিতেই পারে যে অমুকে ওখান থেকে চাঁদা নিয়েছে, অমুকে সেখান থেকে, অমুকের দালাল যেরকম বলে, হ্যাঁ, বলতে তো আর মুখে কিছু লাগে না, প্রমাণও দেখাইতে হয় না। বাংলাদেশে কিছু নেগেটিভ, কিছু মিথ্যা মিথ্যা বেশি ঘটে, এবং মিথ্যা বিশ্বাসও করে মানুষ বেশি, হ্যাঁ। তো আপনার কাছে এমন কোনো এভিডেন্স, এমন কিছু আছে যে আপনি বলছেন, আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে এখানে ফান্ডিং হয়েছে, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, সেই ফান্ডিংটা কারা করেছে, কেন করেছে, কি তাদের উদ্দেশ্য, এবং কি পার্সপেক্টিভ থেকে এই ফান্ডিং করেছে? পয়সা তো কেউ এমনি এমনি দেয় না, নিশ্চয়ই দেয়ার মাস্ট, এখানে একটা রিজন আছে, রাইট? না, তারা নারীদের অগ্রযাত্রার জন্য যদি ফান্ডিং করে, হোয়াটস রং? নাথিং রং, রাইট? না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ধরেন বিষয়টা এরকম যে আপনি এনজিও করবেন, আমরা তো কেউ অ্যান্টি এনজিও না, যদিও ধরেন ক্রিটিক্যাল অবস্থান থেকে আপনি বলতে পারেন আসলে এনজিও কি একটা দেশের ক্ষতি করে কি ক্ষতি করে না, আসলে এক ধরনের সিস্টেমকে এটা সাস্টেইন করতে হেল্প করে কিনা, সেটা ধরেন আপনি একাডেমিক জায়গা থেকে একটা ক্রিটিক্যাল জায়গা যে এনজিও আসলে কতখানি দরকার, বরং এনজিও আমাদের একটা দেশের মানুষকে কতখানি ব্যাকওয়ার্ডে নিয়ে যায়, সেটা নিয়ে আপনারা বা আমরা পরে আলাপ করলেও পারি। কিন্তু এখন যে আন্দোলনটা হলো, এবং যারা বলছেন যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এখানে, প্রিমা অলরেডি বলছেন যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন খুব সিলেক্টিভ কিছু মানুষ, খুব সিলেক্টেড কিছু অর্গানাইজেশন আমি দেখতে পাচ্ছি, সেই অর্গানাইজেশন গুলো সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছে না, এবং কিছু কিছু নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার মতো কয়েকটা অর্গানাইজেশন আছে। এখন পেছন থেকে যারা টাকা দিচ্ছেন, আমি এতদূর বলার আমার স্কোপ নাই আজকে, যে এই টাকাটা তারা আসলে কি উদ্দেশ্যে দিচ্ছেন, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে আমার কোনো
জানা বোঝা নাই। তবে টাকাটা যে এসছে, আমি দায়িত্ব নিয়ে যেহেতু বলছি, যেখানে টাকার লেনদেন আছে, আজকে এই আয়োজকদের কেউ আমাকে চ্যালেঞ্জ করুক যে না এখানে টাকার লেনদেন হয়নি, যেটুক টাকা লেনদেন হয়েছে, যেটা আমরা হ্যাঁ গণচাঁদা তুলছি 1,000 2,000 5,000, আমি কিন্তু সেটার কথা বলছি না। এটার পেছনে যে সামিনা লুৎফা আছেন, সামিনা লুৎফা গত 15 বছর আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন, উনি এখন পর্যন্ত সেই সুবিধাটা নিচ্ছেন। আওয়ামী লীগের সুবিধা, এগেন আওয়ামী লীগের সুবিধা নিয়ে অপরাধ না, এনজিও করা অপরাধ না, ফান্ড আনা অপরাধ না। আপনি ফান্ড এনে কাজ করছেন বাংলাদেশের এই এই গ্রুপের জন্য, এই গ্রুপের জন্য, উইচ ইজ অলসো ফাইন, আপনার একটা কোনোটাতে সমস্যা নাই। কিন্তু মিথ্যা কথা বলা এবং আপনি যে একটা আই ওয়াশ দিচ্ছেন, কারণ আমি যদি পরিষ্কার ভাবে এটা বলতে পারি, সেটা হলো এটা গভর্নমেন্ট ব্যাকড একটা প্রসেশন হয়েছে, গভর্নমেন্টের বিরুদ্ধে আই ওয়াশ দেওয়ার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 23 তারিখ হেফাজতের একটা মহাসমাবেশ আছে, গভর্নমেন্টের একটা ফ্যাকশন আজকে মেয়েদেরকে দিয়ে কাজটা করালো, এবং তারা 23 তারিখে যখন হেফাজত যখন সমাবেশটা নামাবে, তখন এই সমাবেশ, নারীদের সমাবেশ যেটা হচ্ছে, সেটার থেকে তারা আলাপটা নিয়ে তারা তখন তাদের দাবিগুলি জানাবে, তাদের আলাপটা করবে। সো গভর্নমেন্টের ভেতরেই কিন্তু দুটো ফ্যাকশন আছে। আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে আপনি একটা ইউনিট বলে এখন ভাবতে পারবেন না। এই গভর্নমেন্টের ভেতরে কয়েক রকমের ফ্যাকশন আছে, তার মধ্যে একটা ফ্যাকশন বা এই 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 প্রসেশনটা করতে হেল্প করেছে, আরেকটা প্রসেশন হবে 23 তারিখ, এবং হেফাজতের ওই অনুষ্ঠানটার পরে মৈত্রী যাত্রা আপনি দেখবেন আরেকটা অনুষ্ঠান করছে, আপনি দেখবেন যে মৈত্রী যাত্রা এখানে অনুষ্ঠান শেষ না। সো এখন আই ওয়াশটা আসলে কেন, কি কারণে আপনারা বারবার বলছেন করিডোর, আমি অবশ্য করিডোর পর্যন্ত যাচ্ছি না। এখানে অন্য একটা জায়গা আছে যে উগ্র ডানপন্থীদের উত্থান আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে, এবং সেটাই হওয়া স্বাভাবিক ছিল, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, যেহেতু আপনার একটা সিস্টেমের ম্যাসিভ রদবদল হয়েছে, এটা হওয়াই স্বাভাবিক ছিল, ওই দিকে গেলাম না। কিন্তু এখন যেই জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের নিজে, বাংলাদেশের ভেতরে, আমি ইন্টারনাল পলিটিক্স এর কথা বলছি, আমি গ্লোবাল পলিটিক্স এর কথা ওই পর্যন্ত এখন পর্যন্ত যাচ্ছি না, যে বাংলাদেশে আসলে সেন্ট মার্টিনস এর কি ইয়ে আছে, সেন্ট মার্টিনস এর কতদূর স্টেক আছে, বা ধরেন আমাদের এখানে করিডোর দিলে আমাদের সার্বভৌমত্বের কি বিষয় আছে, এই জায়গা না। ইন্টারনাল পলিটিক্স তার আগে, আমাদের ভারতের সাথে সম্পর্কের আগেও এই জায়গাটা জরুরি। কারণ ধরেন হেফাজত যেই জিনিসটা চায়, জামাতের সঙ্গে হেফাজতের একটা অন্যতম বড় পার্থক্যের জায়গা আপনি নিশ্চয়ই জানেন, যে হেফাজত তো গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন বা সংসদ প্রতিষ্ঠা এই দিকে তারা যাবে না, তারা যাচ্ছে হলো খেলাফত প্রতিষ্ঠা, শরিয়া কায়েম করার জন্য। তো এই জিনিসগুলো বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে, তখন এই শক্তিগুলো খুব এটা বলা যায় মাথাচাড়া দিয়ে ওঠার মতোই হচ্ছে, এবং গভর্নমেন্টের বেশ কিছু অংশ সেটাকে এন্টারটেইন করছে। সুতরাং আজকের যে ঘটনাটা, প্রসেশনটা হলো, অফকোর্স আমি এখানে ডিসক্লেইমার বলে রাখতে চাই, আমি এটার বিরোধিতা তো অবশ্যই করার কথা না। বাংলাদেশের মেয়েরা এক জায়গায় হচ্ছে, তারা সবাই মিলে একটা শোডাউন দিচ্ছে, which is amazing, তাই না? এটা হওয়ারই কথা। আপনি বলতে চান যে হেফাজত মেয়েদেরকে যেই পদ্ধতিতে গালিগালাজ করলেন হেফাজতের নেতারা, এবং নারী সংস্কার কমিশন বাতিল করা, এক লাইনে বাতিল, মানে এটার মধ্যে মানে 300+ আপনার ইয়ে আছে, দাবি আছে, বা সংস্কারের প্রস্তাব আছে, দাবি না, সংস্কারের প্রস্তাব আছে। সেই 300+ সংস্কারের কথা বাদ দিয়ে আপনি একটা দুটো যৌনকর্মীদেরকে শ্রমিকের ইয়ে দিতে হবে, মর্যাদা দিতে হবে, ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে আপনি এটা বাতিল করে দিলেন। তো এই ধরনের যখন, এবং তারপর বাংলাদেশে তো যে 2000, আমার সামনে ডেটা আছে, এটা মহিলা পরিষদের ডেটা, যারা আজকে ইনভাইটেড ছিল না, 2024 সালে সারা দেশে মোট 1106 জন মেয়ে এবং 1419 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এটা মহিলা পরিষদের তথ্য। 2025 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 3 মাসে সারা দেশে নারী নির্যাতনের সংখ্যা 836, তার মধ্যে শুধু মার্চ মাসে নির্যাতনের শিকার 442 জন নারী। এটা মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের
নাম্বার। বাংলাদেশে এখন প্রতি ঘন্টায় একজন করে নারী, প্রতি 9 ঘন্টায় একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। বাংলাদেশের নারী নির্যাতনের 68% আসামি গ্রেফতার হচ্ছে না। এই সবগুলো এগুলো হচ্ছে মানবাধিকার সংস্থা, আইন সালিশ কেন্দ্রের ডেটা। তো এটা হলো আপনার 2024 এবং 2025-এর ডেটা আমি আপনাকে যেটুকু দিচ্ছি। তো বাংলাদেশে এই যখন পরিস্থিতি, তখন আপনি একটা প্রসেশন দিচ্ছেন, খুব সুন্দর হওয়ার কথা, এই প্রসেশনে সবার সাপোর্ট থাকার কথা। আমরা এখানে যে 3 জন বসে আছি তার মধ্যে কেউ যদি বলে যে না আমার এই প্রসেশনে সাপোর্ট নাই, তাহলে আমি বলবো আপনার মাথার সমস্যা আছে, কেন সাপোর্ট থাকবে না। কিন্তু ওনারা যে অবস্থানটা নিলেন, এত ধোঁয়াটে অবস্থান ওনাদের, মিডিয়া নিয়ে ওনারা যে কাজগুলো করছেন, যে শ্রমিকদেরকে ধরে নিয়ে আসছেন, গণকটুলি থেকে আপনি দলিতদেরকে নিয়ে আসলেন বাস ভর্তি করে। তো এই জিনিস তো আপনি বলতে পারবেন না যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা আমার গভর্নমেন্টের ভেতরে যে হেফাজতের নেতাকর্মীরা আছে বা হেফাজতের যে উপদেষ্টারা আছেন তাদের বিরুদ্ধে আমি কোনো কিছু বলছি। বরং আপনার ঘোষণাপত্র পড়েও আমার সেটা মনে হয় যে আপনি একবারের জন্য আপনি হেফাজতের নাম উল্লেখ করলেন না, একবারের জন্য আপনার সেই সাহস হলো না। আপনি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলছেন, আপনি তো জানেন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটা কারা, তারা তো আসমান থেকে পড়ছে না। তো সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আপনারা নাম বলেন না কেন? এত ভয় কিসের আপনাদের? আপনারা ইভেন ঘোষণাপত্রে আপনাদের যে কি সুন্দর সুন্দর আলাপ, আপনি পড়লে মনে হবে এটা মাহফুজের লেখা। আপনি শব্দ দেখবেন জরুরত, ঠিক আছে, আপনি এটা মাহফুজ আলমের লেখা, অন্য কারো লেখা না। আপনি জরুরত বললেন দেখে আমার মনে পড়লো, আমি খুব আশ্চর্য হলাম, বাংলাদেশের নারীরা কোনোদিন এই স্লোগান তো দেয়নি, এটা কোথা থেকে এলো? এই যে কি বলে যে আমরা কি চাই, আমরা চাই আজাদি। আমি একটু শোনাতে চাই। সংক্ষিপ্ত সমাবেশের মতো হয় সেখানে নাদিয়া এবং প্রিমা, আপনারা দুজনে কি কোনোদিনও শুনেছেন বাংলাদেশের নারীরা তাদের স্লোগানে আজাদি শব্দ বলে? না, আজাদি শব্দ, আজাদি এটা আমি ভাবছিলাম আপনি দেখাবেন, মানে এটাতে সাউন্ড আছে, আমি সেটা ভাবছিলাম। না আচ্ছা দেখেন, শব্দ নিয়ে তো সমস্যা নাই, আজাদি সমস্যা আছে, শব্দ নিয়ে না আমার নাই, আমার নাই। আমি এখানে ক্লিয়ার করি, আপনি দায় দরদ বলেন, আপনি ন্যায্য হিস্সা বলেন, আপনি রুহানিয়াত বলেন, কোথাও কোনো সমস্যা নেই। আমি বাংলা খুব অ্যাডাপটিভ একটা জায়গা, আপনি এখানে সংস্কৃত ব্যবহার করতে পারেন, ফার্সি ব্যবহার করতে পারেন, আরবি ব্যবহার করতে পারেন, কোথাও কোনো সমস্যা নেই। কথাটা হচ্ছে এটা বলেটা কি। বাংলাদেশে এই ধরনের শব্দ আপনি সার্টেন কিছু বুদ্ধিজীবী ব্যবহার করেন, তো সেই সার্টেন বুদ্ধিজীবীদের আলাপ আপনি খেয়াল করলে বুঝবেন যে লেখাটা কার, শব্দ দেখে আপনি বুঝতে পারবেন। এনিওয়ে, মাহফুজ আলমের লেখাতে কোনো সমস্যা নাই, মাহফুজ আলমের লেখা নিয়ে কোনো সমস্যা নেই, উনি লিখে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে কথা আপনি এখানে, খুব মজার একটা খুব বড় বড় ডায়লগ আছে এটার ভেতরে। একটা জায়গা আমি আপনাকে একটু জায়গা আমাকে পড়ে শোনাতে হবে, কারণ আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। অনেক খুব সুন্দর সুন্দর কথা, আপনি এখানে খেয়াল করেন কি বলছে। চাই আচ্ছা হ্যাঁ পেয়েছি, রাস্তার মাঝখান থেকে পড়ে শোনাচ্ছি। চাই যৌন প্রজনন ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, গোপনীয়তার অধিকার, রাজনীতি ও রাষ্ট্রীয় বিচারিক প্রক্রিয়া নির্ভয় অংশ নেওয়ার অধিকার, নিপীড়িত নারীর বিচার পাওয়ার অধিকার, মর্যাদাপূর্ণ জীবনযাপন ও সামাজিক নিরাপত্তার অধিকার। আমাদের লক্ষ্য, এখানে খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন, অনেক লম্বা ঘোষণাপত্র, তো অনেক বড় বড় ডায়লগ আছে, আমরা হ্যান চাই, আমরা ত্যান চাই, আমরা এই করে ফেলবো, সেই করে ফেলবো। এই জায়গাটা ক্রিটিক্যালি খেয়াল করেন, কি বলছে। আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সর্ব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার। সম্পত্তিতে তো নারীর অধিকার আছে, মুসলমান মেয়েদের কথা আমি বলছি। আমরা কিন্তু দাবি করছিলাম সম্পত্তিতে নারীর সমান অধিকার। শব্দ খেয়াল করেন, এখানে সমান শব্দটা নাই, সম অধিকার নাই। সম্পত্তিতে নারীর অধিকার তো আছে,
আপনি যদি এখানে উল্লেখ করতেন যে হিন্দু মেয়েদের অধিকার, হিন্দু মেয়েরা বাংলাদেশের এখন পর্যন্ত উত্তরাধিকার আইন অনুযায়ী বাংলাদেশের হিন্দু মেয়েরা সম্পত্তিতে 1% বাবার সম্পত্তির কথা হচ্ছে 1% পান না। তো আপনি যদি এটা বলতেন যে সনাতনীদের আমরা সম্পত্তিতে নারীর সমান অধিকার দিতে চাই, তাহলে আমি বুঝতাম যে কথাটা ঠিক আছে। কিন্তু আপনি এটা বলছেন যে সম্পত্তিতে নারীর আমরা চাই, আমি আবার হারিয়ে ফেলেছি, আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার। তার মানে হলো এই পুরো আলাপটা একটা বেকার আলাপ। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে যেই আলাপগুলো আছে সেই আলাপগুলো নতুন করে অর্থাৎ আমি যেটা ফিল করি, এই পুরো ঘোষণাপত্রটা হেফাজতকে দিয়ে অ্যাপ্রুভ করানো হয়েছে। হেফাজত যেটা অ্যাপ্রুভ করেছে সেই জিনিস এই ঘোষণাপত্রে আছে, কারণ এই ঘোষণাপত্রে কোনো শক্তিশালী আলাপ, কোনো নতুন আলাপ আপনি এখানে বলছেন হ্যাঁ আমাকে ধরেন গৃহকর্মে আমার শ্রমের অধিকার নাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু জিনিসপত্র হয়তো একটা দুইটা খুব বোল্ড আলাপ আছে, যেরকম ধরেন পাহাড়ের ক্ষেত্রে আদিবাসীদের ক্ষেত্রে একটা দুটো বোল্ড আলাপ আছে যে সেনা শাসন বন্ধ করার ক্ষেত্রে। এর বাইরে আপনি যদি বলেন যে আমি এখানে শোডাউন করতে এসেছি, আমি ভয় পাচ্ছি না, আমার যা কথা বলার, আমার যা দাবি আদায় করার তার সবটা আমি আজকে দেখাবো, সেই ক্ষেত্রে আপনি বলেন আপনার ঘোষণাপত্রে সেই কথাটা নেই। এটাকে আমি একটা টাইপিং মিস্টেক বলে